সালটা হচ্ছে 1888, মানে 1888। আজকের আব্দুল হামিদ স্ট্রিট হচ্ছে তখনকার ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট। এবার ওই পাড়ায় কয়েকদিন ধরে পুলিশের কাছে রিপোর্ট আসছে যে চুরি হচ্ছে বাড়ি থেকে। পুলিশ কাজেই সতর্ক হয়ে যায়। তারা ডিসাইড করে যে ওই রাস্তায় রাত্রির বেলা কিছুটা ডিস্টেন্স অন্তর অন্তর কনস্টেবল পোস্ট করা হবে। তো তারা রাত্রির বেলা তাদের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে একটা বাড়ি থেকে চিৎকার ওঠে, চোর চোর, থিফ থিফ। কনস্টেবলরা সতর্ক হয়ে যায়। তারা দেখতে পায় যে চোর পালাচ্ছে। তারা চোরকে ধাওয়া করে, কিন্তু এ চোর তো দেখা গেল প্রায় সেই অলিম্পিক অ্যাথলিটের মতো। সে শুধু যে দৌড়চ্ছে তা তো নয়, বাড়ির পাঁচিল টপকে ফেলছে, রেন ওয়াটার পাইপ ইত্যাদি বেয়ে বাড়ির ছাদে উঠে যাচ্ছে, একটা বাড়ির ছাদ থেকে লাফিয়ে আর একটা বাড়ির ছাদে চলে যাচ্ছে, এবং তার পেছন পেছন পুলিশ ধাওয়া করছে। কিন্তু তারপর কি হলো সেই গল্পই আমি আপনাকে বলবো আজকে। এবং এই গল্পে থাকছেন আপনার আমার খুব পরিচিত একজন ভদ্রলোক, যিনি হচ্ছেন দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়। নমস্কার, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু হাফ প্যান্ট হিস্ট্রি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 1888 আব্দুল হামিদ স্ট্রিট, মানে ব্রিটিশ ইন্ডিয়ান স্ট্রিট, সেখানে পরপর চুরি হচ্ছে, পুলিশ পোস্টেড হচ্ছে। এক রাত্রিরে কনস্টেবলরা শুনতে পাচ্ছে যে এরকম চিৎকার হচ্ছে, চোর চোর চোর। তারা চোরকে ধাওয়া করে। এবার চোর তো এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদ লাফিয়ে লাফিয়ে ফাইনালি একটা হোটেলের ছাদে লাফিয়ে পড়ে এবং তারপরে একেবারে ভ্যানিশ হয়ে যায়। পুলিশ ডিসাইড করে তারা ওই হোটেলের ভেতরটা সার্চ করবে। রিসেপশনে যখন জিজ্ঞেস করা হয় তখন যে রয়েছে সে বলে যে হোটেলে সেই মুহূর্তে মাত্র 2টি ঘরে গেস্ট আছেন। পুলিশ ডিসাইড করে তারা ওই 2টো ঘরই সার্চ করবে, এবং প্রথমেই যে ঘরটা সার্চ করা হয় তার ভেতরে পাওয়া যায় ওই পাড়া থেকে যেসব জিনিসপত্র চুরি হয়েছিল তার মধ্যে বেশ কিছু জিনিস। কাজেই সেই ঘরের যিনি অকুপেন্ট তাকে অ্যারেস্ট করা হয়। তিনি কে? তিনি একজন ইংরেজ যার নাম হচ্ছে হিলি। এবার এই হিলির যে লাইফ হিস্ট্রি সেটা কিন্তু বেশি ইন্টারেস্টিং। হিলি অরিজিনালি ইংল্যান্ড থেকে ভারতে এসেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিক হিসেবে। ইনফ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য বেশ কয়েকটা যুদ্ধও সে করেছিল, কিন্তু তারপর ফাইনালি মেরাটে পোস্টেড থাকার সময় সে ফৌজ ছেড়ে পালিয়ে যায়। এবার এটা টেকনিক্যালি বেআইনি, এটা করলে লোকের শাস্তি হতে পারে, কিন্তু হিলি পালায়, সে ইংল্যান্ডে ফিরে যায়। ইংল্যান্ডে ফিরে গিয়ে সে নিজের একটা গ্যাং শুরু করে। সেই গ্যাং এতটাই কুখ্যাত হয়ে ওঠে এবং ইংরেজ পুলিশ এমন আদা জল খেয়ে হিলির পেছনে লাগে যে হিলি ডিসাইড করে না, এবার বড্ড বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে, এর থেকে ভারতটাই ভালো ছিল। তো সে ভারতে ফিরে এসে নানা রকম কার্যকলাপ শুরু করে। তারপর তো অ্যারেস্ট হলো, সে কথা তো বললামই। অ্যারেস্ট করে হিলিকে পাঠিয়ে দেওয়া হয় প্রেসিডেন্সি জেলে 1888 অগস্টে। সেই জেলে হিলির আলাপ হয় আর এক ইংরেজের সঙ্গে যার নাম হচ্ছে ওয়ার্নার। এবার এই ওয়ার্নারের লাইফ হিস্ট্রিটা এতটা কালারফুল নয়, কিন্তু তাও ইন্টারেস্টিং। ওয়ার্নার কিন্তু মোটামুটি ছাপোষা সাধারণ মানুষ টাইপেরই ছিল, অন্তত সেরকম সেজে সে থাকতো। কলকাতার সিঙ্গার সুইং মেশিন কোম্পানির যে দোকান ছিল সেই দোকানের ওয়ার্নার কিন্তু ম্যানেজার ছিল। আর কোনো এক অজ্ঞাত কারণে সিঙ্গার সুইং মেশিন এর দোকান থেকে নাকি সুইং মেশিন ছাড়াও গয়নাও বিক্রি হতো। 1886 সালের অক্টোবর নাগাদ একটা দিন হন্তদন্ত হয়ে ওয়ার্নার পুলিশ স্টেশনে যায়, গিয়ে রিপোর্ট করে যে রাত্রির বেলা তার দোকানে নাকি চুরি হয়েছে, প্রচুর টাকা এবং গয়নাগাটি দোকান থেকে গায়েব। তো পুলিশ সেখানে যায় ইনভেস্টিগেট করতে। গিয়েই পুলিশের সন্দেহ হয় যে ডালমে কুছ কালা হ্যায়। কারণটা কি? কারণটা হচ্ছে দোকানের দরজায় যে লকটা লাগানো আছে। এবার এই লকটা এমনই একটা লক যেটা নিয়ে একটা আলাদা ভিডিওই হয়ে যাবে। এটার নাম হচ্ছে চাব ডিটেক্টর লক। চাব হচ্ছে কোম্পানির নাম, অ্যাকচুয়ালি ইংল্যান্ডের 2 ভাইয়ের পদবি এটা। তারা একসঙ্গে এই কোম্পানিটা শুরু করেছিলেন এবং তারা যেটা তৈরি করতে চেয়েছিলেন সেটা হচ্ছে এমন একটা লক যেটা নিজের চাবি ছাড়া অন্য কোনোভাবেই খোলা যাবে না। মানে ওই যে আমরা লক পিকিং এর সিন দেখি সিনেমায়, যেখানে তারটা ঢুকিয়ে কুটুস কুটুস করে কি সব করে লোকে লক খুলে দেয়। চাব ডিটেক্টর লক তৈরি করা হয়েছিল এমন ভাবে যে আপনি যদি ওইভাবে লক পিক করতে যান তাহলে লকটা জ্যাম হয়ে যাবে, তাহলে একেবারেই খোলা যাবে না। ইনফ্যাক্ট তারা এতটাই কনফিডেন্ট ছিল তাদের এই ডিজাইন নিয়ে যে তারা প্রত্যেক বছর কিন্তু একটা চ্যালেঞ্জ দিত
যে আমাদের লক যদি চাবি ছাড়া কেউ খুলতে পারে তাকে 100 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। ফাইনালি 1851 সালে এক মার্কিন ভদ্রলোক, যিনি নিজেও তালা ডিজাইন করেন, তিনি কিন্তু ওদের তালাটা খুলতে পারেন। তার ফলে তিনি 100 পাউন্ড পুরস্কারটা তো পান, কিন্তু এই চাব কোম্পানি তাদের ডিজাইনকে আরো রিফাইন করে, আরো শক্ত করে দেয় তাদের লকটাকে খোলা। ইনফ্যাক্ট শার্লক হোমসের দুটো গল্পে আপনি এই চাব ডিটেক্টর লকের উল্লেখ পাবেন। সেখানে শার্লক হোমসও বলছে যে এই চাবস লক চট করে খোলা যায় না। তো যাই হোক, দোকানে কিন্তু ওই চাব ডিটেক্টর লক লাগানো রয়েছে। পুলিশ এসে দেখে যে সেই লকটা ভাঙা হয়নি। মানে খুব গোদাভাবে আপনি একটা লক খুলতে পারছেন না, হাতুড়ি ফাতুড়ি দিয়ে মেরে সেটা ভেঙে দিন, তাহলে দরজাটা খুলে গেল। পুলিশ দেখে যে লকটা ভাঙাও হয়নি, আর লক পিক করতে গেলে তো লকটা জ্যাম হয়ে যাওয়ার কথা, সেটা জ্যামও হয়নি, লকটা কিন্তু অ্যাকচুয়ালি খোলা হয়েছে। তার মানে সেটা চাবি ছাড়া খোলা সম্ভব নয়। চাবি কার কাছে আছে? চাবি আছে শুধুমাত্র ওয়ার্নারের কাছে। এবার পুলিশ এই সন্দেহে ওয়ার্নারকে গ্রেপ্তার করতে যায়। গ্রেপ্তার করতে গিয়ে দেখে ওয়ার্নার হাওয়া হয়ে গেছে। ভালো কথা। এবার রেড লাইট এরিয়াতে একজন পার্টিকুলার মহিলার কাছে ওয়ার্নার নাকি মাঝে মাঝেই যেত। পুলিশ সেই মহিলার কাছে যায়। সেই মহিলার ঘরে ঢুকে দেখা যায় যে সমস্ত গয়না চুরি হয়েছে তার মধ্যে কিছু গয়না সেই মহিলা পরে আছেন। ভালো কথা, সেগুলো বাজেয়াপ্ত করা হলো। তারপর জানা গেল যে কলকাতা থেকে গায়েব হয়ে যাওয়ার আগে ওয়ার্নার একটা পার্সেল পাঠিয়েছে বম্বেতে তার মাকে। সেই পার্সেলটা বম্বেতে পৌঁছানোর আগে সেটাকে ইন্টারসেপ্ট করা হলো, সেটাকে কলকাতা ফেরত পাঠানো হলো। পুলিশ সেই পার্সেল খুলে দেখে বাকি গয়নাগুলো তার ভেতরে রয়েছে। এবার ওয়ার্নারকে অ্যারেস্ট করতে কিন্তু পুলিশের পুরো 1 বছর সময় লাগে। ফাইনালি তাকে ট্রেস করে খুঁজে পাওয়া যায় রেঙ্গুনে। সেখানে তাকে অ্যারেস্ট করে কলকাতায় প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। হিলি যতদিনে জেলে ঢুকেছে ততদিনে ওয়ার্নার কিন্তু বছর খানেক জেলে রয়েছে। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, চোরে চোরে মাস্তুতো ভাই ইত্যাদি ইত্যাদি, যা ভাবতে চান আপনি। তো এবার তখনকার দিনে ভারতীয় কয়েদি আর ইংরেজ বা ইউরোপিয়ান কয়েদিদের মধ্যে একটু তফাৎ করা হতো। ইংরেজ কয়েদিদের কিছু বিশেষ সুবিধে দেওয়া হতো যেটা ভারতীয় কয়েদিদের দেওয়া হতো না। সুবিধা মানে কি? যেমন ধরুন তাদের প্রত্যেকদিন খবরের কাগজ পড়তে দেওয়া হতো, তাদের যে খাবার দেওয়া হতো সেটা একটু আলাদা, হয়তো একটু ভালো খাবার দেওয়া হতো। আর ইংরেজ কয়েদিদের সেলে ফার্নিচার অ্যালাউ করা হতো। ফার্নিচার বলতে চেয়ার টেবিল বা সে যে শোবে সেটা মাটিতে শোবে না, তার জন্য খাটের ব্যবস্থা থাকবে, এই সমস্ত জিনিসপত্র থাকতো। এই 2 মক্কেল জেলের এক গার্ডকে ঘুষ দিয়ে নিজেদের সেলের মধ্যে একটা গাঁইতি নিয়ে আসে। তারপর রাত্রির বেলা সেই গাঁইতি দিয়ে তারা সেল ভেঙে বেরোয়। বেরিয়ে সেলের মধ্যে যে ফার্নিচার আছে সেই ফার্নিচার একের ওপর এক স্ট্যাক করে দেওয়াল টপকে তারা পালিয়ে যায়। এবার জেলের গার্ডরা কিন্তু দেখতে পায় যে তারা পালাচ্ছে, কিন্তু তাদের আটকাতে পারে না, তাদের ধরতে পারে না। জেলের গার্ডদের কাছে কিন্তু রাইফেলও আছে, তাদের গুলি করার অধিকার আছে যদি তারা দেখতে পায় যে জেল থেকে কেউ পালানোর চেষ্টা করছে। তো তারা গুলি করলো না কেন? কারণ তাদের কাছে রাইফেল তো আছে, টোটা নেই। দারুণ ব্যবস্থা আর কি। তো যাই হোক, 2 মক্কেল তো পালালো। এইবারে কেসটা গেল প্রিয়নাথের কাছে। প্রিয়নাথ কিন্তু তখনও দারোগা প্রিয়নাথ হননি, তিনি তখন সাব ইন্সপেক্টর প্রিয়নাথ। Now, this is not the first time that Warner has escaped from prison. Warner কিন্তু এর আগেও জেল থেকে পালিয়েছে। আর প্রিয়নাথ যখন এর লাস্ট অ্যাটেম্পটার কথা পড়ে তখন প্রিয়নাথ আন্দাজ করে যে ও আগেরবার যেটা করেছিল এবারও সেটাই করবে। সেটা হচ্ছে যে ও শহর থেকে বাইরে যাচ্ছে এরকম কোনো একটা ট্রেন ধরবে। তো প্রিয়নাথ এক এক করে কলকাতার আশেপাশে যতগুলো স্টেশন আছে সেখানে এনকোয়ারি শুরু করে। এই করতে করতে অন দ্য 6th of March 1889 শ্রীরামপুর স্টেশনের স্টেশন মাস্টার প্রিয়নাথকে জানান যে উনি ওয়ার্নার আর হিলিকে দেখেছেন, তারা আসানসোলে যাওয়ার ট্রেনে বসেছিল। প্রিয়নাথ ডিসাইড করে খুব গোদা উপায়, শ্রীরামপুর থেকে আসানসোল যে ট্রেনটা যাচ্ছে সেটা যতগুলো স্টেশনে থামবে প্রত্যেকটা স্টেশনে উনি ইন্ডিভিজুয়ালি গিয়ে এনকোয়ারি করবেন যে ওরা সেখানে নেমেছে কিনা। প্রিয়নাথ সঙ্গে 2জন কনস্টেবল নিয়ে গেছিলেন, কিন্তু এবার বোঝার ওপর শাকের আটি হলো 2জন ইংরেজ পুলিশ অফিসার যারা ইনসিস্ট করলো যে তারাও যাবে প্রিয়নাথের সঙ্গে। সমস্যার ব্যাপার, এরা তো ইন্টিরিয়ারের দিকে যাচ্ছে। এবার ওরকম জায়গায় প্রিয়নাথ নিজে বাঙালি, তিনি স্থানীয় লোকের সঙ্গে যতটা সহজভাবে মিশতে পারবেন, কথা বলতে পারবেন,
স্থানীয় লোকে যতটা তার কাছে ওপেন আপ করবে, সাহেবদের কাছে তো করবে না। আর ওরকম প্রত্যন্ত জায়গায় যদি তারা চলে যায়, সেখানকার লোকজনে হয়তো সারা জীবনে সাহেব দেখেও নি, তারা সাহেবদের ভয়ও পেত। যে এই দুটো লালমুখো সাহেব কোত্থেকে চলে এসছে এইসব দেখলে তারা পালিয়ে যাবে। কিন্তু কি আর করা, এবার দুজন সাহেব বলেছে না আমরাও যাব, তো চলো বাবা। 6 মার্চ শ্রীরামপুরের স্টেশন মাস্টার বলেছিলেন উনি ওয়ার্নার আর হিলিকে ট্রেনে দেখেছিলেন। 7 মার্চ তার পরের দিন প্রিয়নাথ এবং তার দুজন কনস্টেবল আর এই দুই সাহেব তারা পৌঁছয় মেমারিতে। মেমারিতে যে সিগন্যাল ম্যান ছিল সে প্রিয়নাথকে বলে যে সে হিলি আর ওয়ার্নার দুজনকেই দেখেছে। তারা ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরোচ্ছিল, সে দুজনের টিকিট দেখতে চায়। টিকিট দেখে সে অবাক হয়ে যায়, সে বলে যে আরে আপনারা তো আসানসোলের টিকিট কেটেছেন, আসানসোল তো এখান থেকে অনেক দূরে, তা আপনারা এখন ট্রেন থেকে নেমে যাচ্ছেন কেন? তারা তাকে কোনো পাত্তা দেয় না, গটগট করে স্টেশন থেকে বেরিয়ে যায়। স্টেশনের বাইরেই বাজার, সেখানে তারা ভিড়ের মধ্যে মিশে যায়। এইবার প্রিয়নাথ ডিসাইড করেন যে উনি পায়ে হেঁটে এদের দুজনকে ধাওয়া করবেন এবং একেবারে ওই শিকারী কুকুরের মতো উনি দুজনের পেছনে লেগে যান। এবার তখনকার দিনের বেঙ্গল আপনি ভেবে দেখুন, এই সমস্ত ঘটনা ঘটছে মার্চ মাসে, চচ্চড়ে গরম। বেঙ্গলের তখন পপুলেশন আজকের তুলনায় অনেক কম, সুযোগ সুবিধে ব্যবস্থা সবকিছুই কম। যে রাস্তা দিয়ে ওরা যাচ্ছে অনেক ক্ষেত্রে হয়তো সেই রাস্তা সম্পূর্ণভাবে কাঁচা রাস্তা হতে পারে। মোড়ে মোড়ে যে আপনি দোকান পাবেন, জল খাবার ইত্যাদি কিনে খাবেন, সেসব সুযোগও নেই। তার উপরে শুধু যে রাস্তা দিয়ে যাচ্ছেন তা তো নয়, তার মধ্যে খাল বিল নদী নালা যা পড়ছে সেসব পেরোতেও হবে। সেখানে এই দুই সাহেবকে নিয়ে তো বিরাট সমস্যা। এরা দুজনে নদী পেরোতে গিয়ে প্রিয়নাথ লিখছেন যে তাদের মনে হয় যে এই নদী পেরোতে গেলে তো আমাদের প্যান্ট ভিজে যাবে, তারা প্যান্ট খুলে ফেলে, সেখানে ভিড় জমে যায়, লোকে হা হা হি করে হাসছে, ওই দেখ জাঙ্গিয়া পড়া সাহেব ইত্যাদি ইত্যাদি। দিস হোল সার্কাস ইজ কন্টিনিউইং। এই করতে করতে 9 তারিখ অবধি এইভাবে চলে। এবার ওরা কিন্তু হেঁটেই চলেছে। 9 তারিখ দুজন সাহেব ফাইনালি ডিসাইড করে দে হ্যাভ হ্যাড এনাফ। তারা প্রিয়নাথকে বলে যে না, আমরা বর্ধমান ফিরে যাচ্ছি, তুমি কন্টিনিউ করো। প্রিয়নাথ হাঁটছে, হাঁটতে হাঁটতে সে পৌঁছয় দামোদর নদীর ধারে। দামোদর নদীর ধারে গ্রামের লোকে তাকে বলে যে তারা হিলি আর ওয়ার্নারকে শুধু দেখেইনি, তাদের জামাই আদর করেছে। কি ব্যাপার? হিলি আর ওয়ার্নার প্রিয়নাথ পৌঁছানোর একদিন আগেই সেখানে পৌঁছেছিল। তারা এসে গ্রামের লোকজনকে বলেছে যে আমরা সরকারের তরফ থেকে এসেছি, দামোদর নদীর ওপর যে বাঁধ তৈরি হয়েছে যাতে বন্যা আটকানো যায়, সেই বাঁধটা আমরা ইন্সপেক্ট করতে এসেছি। এবার সেখানে যে সরকার বাঁধ তৈরি করেছে তার ফলে যে বন্যার ক্ষয়ক্ষতি কমেছে, তাতে তো এই স্থানীয় যারা গ্রামের লোক রয়েছে তাদের তো প্রচুর লাভ হয়েছে। তারা তো মহা খুশি যে ও সরকার থেকে লোক পাঠানো হয়েছে বাঁধ ইন্সপেক্ট করতে। তারা বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে খাইয়ে দাইয়ে তারপর পাঠিয়েছে। আগামী 3 দিন ধরে প্রিয়নাথ এবং তার সঙ্গে যে দুজন কনস্টেবল রয়েছে তারা কিন্তু হেঁটেই চলেছে। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে তারা রাত্রির বেলা ঘুমোয়নি পর্যন্ত, সারা রাত ধরে হেঁটেছে, কারণ প্রিয়নাথের ভয় যে তিনি যদি রেস্ট করার জন্য থেমে যান তাহলে তিনি পিছিয়ে পড়বেন। ওদিকে খেতেও যে পাচ্ছেন তাও কিন্তু নয়, এমন এমন জায়গা দিয়ে যাচ্ছেন সেখানে লোকজন হয়তো নেই। কোথাও যেতে যেতে একটা গয়লার বাড়ি পাওয়া গেল, তো তাকে খুব রিকোয়েস্ট করা হলো যে আমরা সারাদিন কিছু খাইনি, আমরা এতদিন ধরে হাঁটছি, যদি কিছু খাবারের ব্যবস্থা করো। তো তার কাছে আর কিছু নেই, সে কোনো মতে খানিকটা দুধ দিল, সেই দুধই তারা খেয়ে নিল। অত গরমের মধ্যে পাড়ার মোড়ে মোড়ে পানের দোকান নেই যে বিসলেরি কিনে খেয়ে নেবে, আর যেখান সেখান থেকে জল খেলে আবার কলেরা হয়ে মারা যাওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। তো সেসবও উনি করতে পারছেন না, অসম্ভব কষ্ট সহ্য করছেন, কিন্তু শিকারের পেছনে কিন্তু উনি লেগে রয়েছেন। আর যেখানেই উনি যাচ্ছেন সেখানেই উনি শুনছেন যে উনি পৌঁছানোর ইন সাম কেসেস জাস্ট কয়েক ঘন্টা আগে হিলি আর ওয়ার্নার সেখান থেকে বেরিয়ে গেছে। আর তারা এক এক জায়গায় এক এক রকম গল্প দিয়েছে। একটা গ্রামে গিয়ে তারা বলেছে যে আমরা রেল কোম্পানির তরফ থেকে আসছি, তোমাদের গ্রামের এখানে রেল লাইন বসানো হবে। তো সেই গ্রামের লোকে মহা খুশি হয়ে তাদের খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছে। এরম ভাবে হাঁটতে হাঁটতে প্রিয়নাথ এবং দুজন কনস্টেবল ফাইনালি পৌঁছয় শুশুনিয়া পাহাড়ে। কোথার থেকে চেজটা শুরু হয়েছিল আপনি কল্পনা করুন, শুরু হয়েছিল মেমারি থেকে। মেমারি থেকে শুশুনিয়া অবধি হেঁটে গেছেন। তো সে তো গেলেন। শুশুনিয়া পাহাড়ে গ্রাম্য রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দুদিকে ঝোপ জঙ্গল। একটা মোড় ঘুরতেই তিনজনে দেখে দূর থেকে হিলি আর ওয়ার্নার ওদের দিকেই আসছে। এবার হিলি আর ওয়ার্নার কিন্তু প্রিয়নাথকে দেখতে পায়নি।
প্রিয়নাথের মাথায় চিন্তা, উনি তো সঙ্গে আগ্নেয়াস্ত্র আনেননি, ওর সঙ্গে যে দুজন সেবাই রয়েছে তাদের কাছেও তো অস্ত্র নেই, আর এরা দুজনে হচ্ছে ইংরেজ। ওয়ার্নারকে তাও না হয় কাবু করা যাবে, কিন্তু হিলি ইজ আ ট্রেন্ড সোলজার এবং তার বিশাল চেহারা। হিলিকে সামলানো কিন্তু একটা চাপের ব্যাপার হবে। কি করা যায়? প্রিয়নাথ ফাইনালি মাথা থেকে বার করলেন একটা আইডিয়া। উনি দুজন কনস্টেবলকে বললেন তারা যেন রাস্তার একদিকে ঝোপের মধ্যে লুকিয়ে যায়, উনি রাস্তার উল্টো দিকে ঝোপের মধ্যে লুকিয়ে গেলেন। লুকিয়ে গিয়ে এরা তিনজনে অপেক্ষা করছে, ওত পেতে বসে রয়েছে। হিলি আর ওয়ার্নার যেই ওদের পেরিয়ে একটুখানি বেরিয়ে গেল, এরা বেরিয়ে এসে পেছন দিক থেকে ওদের দুজনকে অ্যাটাক করে। ওয়ার্নারকে দুজন কনস্টেবল খুব সহজেই কাবু করে ফেলে। হিলির সঙ্গে কিন্তু প্রিয়নাথের রীতিমতো মারামারি হয়। ইনফ্যাক্ট হিলি মেরে প্রিয়নাথের নাক ভেঙে দেয়, কিন্তু তা সত্ত্বেও প্রিয়নাথ কিছুতেই হিলিকে ছাড়ছেন না। উনি নাকি এমনভাবে হিলিকে চেপে ধরেছিলেন পেছন থেকে যে হিলি নিঃশ্বাস নিতে পারছিল না। ফাইনালি হিলি সারেন্ডার করে। তো এদের দুজনকে নিয়ে আসা হয় বর্ধমানে, সেখান থেকে খবর যায় কলকাতায়। 12ই মার্চ ফাইনালি হিলি আর ওয়ার্নারকে নিয়ে প্রিয়নাথ হাওড়া স্টেশনে পৌঁছন। কমিশনারের কাছে যখন খবর যায় যে হিলি আর ওয়ার্নারকে প্রিয়নাথ অ্যারেস্ট করেছে, কমিশনার তখন বিশ্বাসই করতে চাননি যে একজন বাঙালি সাব ইন্সপেক্টর, যার সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র নেই, ইনফ্যাক্ট কোনো অস্ত্রই নেই, সে এইরকম ডেঞ্জারাস দুজন ক্রিমিনালকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। তিনি একদল সশস্ত্র সেপাইকে হাওড়া স্টেশনে পাঠান যে এদের দুজনকে লালবাজারে নিয়ে এসো। লালবাজারে তো তাদের নিয়ে আসা হলো, তারা প্রেসের সঙ্গেও কথা টথা বলে। অ্যান্ড টু এভরিবডিজ সারপ্রাইজ, প্রিয়নাথের প্রচুর প্রশংসা করে খোদ হিলি। ইনফ্যাক্ট তখনকার খবরের কাগজের রিপোর্টে বেরিয়েছিল যে হিলি বলছে যে প্রিয়নাথ ওয়াজ দি প্লাকিয়েস্ট নেটিভ হু হি হ্যাড কাম অ্যাক্রস। প্রিয়নাথের ব্যবহার, তার কন্ডাক্ট, তার সাহস, সব কিছুর প্রচুর প্রশংসা করে হিলি। ইনফ্যাক্ট বলে যে প্রিয়নাথ কোনো ইংরেজের থেকে কোনো অংশে কম নয়। তো খবরের কাগজে লেখালেখি হয় যে বাবা, যাকে অ্যারেস্ট করেছে সেই পুলিশের এত প্রশংসা করছে। ইনফ্যাক্ট হিলি এটাও বলে যে একবার সে যখন সারেন্ডার করেছে তারপর কিন্তু প্রিয়নাথ তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। ইনফ্যাক্ট হি ওয়াজ ভেরি কাইন্ড টু হিম। তো এত কিছু করার ফলে একটু পুরস্কার তো পাওয়াই উচিত, এবং প্রিয়নাথ কিন্তু বেশ ভালো রকম ভাবেই পুরস্কৃত হন। সরকারের তরফ থেকে তাকে 200 টাকা ক্যাশ প্রাইজ দেওয়া হয়। মনে রাখতে হবে 1889 সালে 200 টাকা কিন্তু অনেক টাকা। বেঙ্গলের লেফটেন্যান্ট গভর্নর তাকে 300 টাকা দামের একটা পকেট ওয়াচ দেন, এবং তিনি যখন হিলি আর ওয়ার্নারকে নিয়ে লালবাজারে আসেন তখন কমিশনার নিজের হাত থেকে একটি মহামূল্য আংটি খুলে সেটা প্রিয়নাথকে পরিয়ে দেন। কিন্তু আমাদের গল্প এখানেই শেষ হচ্ছে না। না, হিলি আর ওয়ার্নারের বছর দুয়েকের সশ্রম কারাদণ্ড হয়ে 1891 সালে তারা দুজনে জেল থেকে ছাড়া পায়। ওয়ার্নার কিন্তু ঠান্ডা হয়ে যায়, সে কলকাতা ছেড়ে বম্বেতে ফেরত চলে যায়, সেখানে গিয়ে সে সেটেল করে যায়, তারপর সে কোনো ঝামেলা করেনি। কিন্তু সরকার ডিসাইড করে যে হিলিকে ভারতবর্ষে থাকতে দেওয়াটা নিরাপদ হবে না, বড্ড ডেঞ্জারাস। তো একেবারে যখন সে জেল থেকে ছাড়া পায়, তাকে প্রেসিডেন্সি জেল থেকে সোজা হাওড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে একটি ট্রেনে তুলে দেওয়া হয় বম্বের জন্য। বম্বে থেকে তাকে জাহাজে করে ইংল্যান্ডে ফেরত পাঠানো হবে। এবার হিলিকে যে ট্রেনে তোলা হলো তার সঙ্গে একজন ইংরেজ কনস্টেবল এবং দুজন ভারতীয় সেপাই, ঠিক আছে? এ কি করলো? এ ট্রেনে উঠে চুপ করে বসে রইল এবং অপেক্ষা করলো যে কতক্ষণে এই তিনজন ঘুমিয়ে পড়বে। যেই তারা ঘুমিয়ে পড়লো, বাবু ওই ইংরেজ কনস্টেবলের কোট, তার টুপি, তার পকেট থেকে 37 টাকা এবং নিজের ডিপোর্টেশনের কাগজ, এই সবকটা নিয়ে চলন্ত ট্রেন থেকে পালিয়ে গেল। তারপর অফকোর্স তাকে আবার চেস করা হলো, তাকে ধরা হলো এবং আলটিমেটলি তাকে ইংল্যান্ডে ডিপোর্ট করাও হলো। তো এই সমস্ত ব্যাপার নিয়ে, দিস ইজ হ্যাপনিং ইন 1891, 1890 সাল থেকে কিন্তু প্রিয়নাথ মুখোপাধ্যায় দারোগার দপ্তর ম্যাগাজিনটা শুরু করে দিয়েছিলেন। তো এই ঘটনা নিয়ে উনি কিন্তু বেশ ফলাও করে দারোগার দপ্তরে লেখেন, এবং গল্পের নাম হচ্ছে ইংরেজ ডাকাত। দারোগার দপ্তরের যে কালেকশনটা পাবলিশ হয়েছে তার ভলিউম 1-এ আপনি এই গল্পটা 2টো পার্টে পাবেন। তাছাড়াও এটা নিয়ে যদি আপনার আরও লেখাপড়া করার ইচ্ছে থাকে তাহলে সুমন্ত ব্যানার্জির একটা বই আছে কল্ড দ্য উইকেড সিটি, তাতে এই ঘটনার উল্লেখ আপনি পাবেন, আরও অনেক ডিটেলস সেখানে আপনি জানতে পারবেন।
তো এই ছিল প্রিয়নাথ ভার্সেস সাহেব ডাকাতের গল্প। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে কমেন্টসে জানান। যে বইগুলোর কথা বলছি সেই বইগুলোর লিঙ্কগুলো অফকোর্স আমি দিয়ে রাখবো ভিডিওর ডেসক্রিপশনে। কলকাতার ইতিহাস নিয়ে বা বেঙ্গলের ইতিহাস নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই সমস্ত প্রশ্ন আপনি করে যেতে পারেন কমেন্টসে। সামনের শনিবার এরকম আর একটা দুর্দান্ত ঘটনা নিয়ে আপনার জন্য আমি ফিরে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনস্টাগ্রামে ফলো করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন টু হাফ প্যান্ট হিস্ট্রি। নমস্কার।